ইসিতে সশরীরে তারেক রহমানের এনআইডি নিবন্ধনের কাজ শেষ। ভোটার হবেন ঢাকা 17 আসনে, গুলশানের 19 নম্বর ওয়ার্ডে। নির্বাচন নিয়ে আর শঙ্কা দেখছেন না মির্জা ফখরুল। শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, শ্রদ্ধা কবি নজরুলের মাজারে। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতারণার শিকার বলে দাবি মাহমুদুর রহমান মান্নার। ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ভোগান্তির শিকার সাধারণ মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, আর সেজন্য অপেক্ষা করতে হবে অন্তত রবিবার পর্যন্ত। আহমেদ সরোয়ারের রিপোর্ট। 111-এর সময় নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই ছবিযুক্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি তার। দীর্ঘ 1.5 দশকের নির্বাসন শেষে দেশে ফিরে এনআইডি নিবন্ধনের জন্য শনিবার দুপুরে নির্বাচন কমিশনে যান তারেক রহমান। নির্বাচন প্রশিক্ষণ ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেন তারেক রহমান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তার সাথে ছিলেন। এর আগে তারেক রহমান কন্যা জাইমা রহমানও নির্বাচন কমিশনে যান নিবন্ধনের আনুষ্ঠানিকতার জন্য। 8 ঘন্টার মধ্যে যাবতীয় কাজ সেরে তিনি বেরিয়ে যান। দুজনের নিবন্ধন কাজ শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। জানান, তার ভোটার হবার সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন নিবন্ধন কমপ্লিট করা গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। এটা করতে কিছু সময় লাগবে, তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া। নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো, এটা আগামীকালকে করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসার সময় তার সাথে এসেছিলেন ডাক্তার জোবাইদা রহমান। সে সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ সারেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর জিয়ারত করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। তৃতীয় দিনের কর্মসূচি পালনে শনিবার সকাল 10:30টার দিকে গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11:30 ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছেন তিনি। তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তারেক রহমান রওনা দেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। এর আগে তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।
মির্জা ফখরুল বলেন, হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলেও মনে করেন তিনি। ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আজকে এই জুলাই যুদ্ধের অন্যতম সেনানী উসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। সেই সঙ্গে তিনি জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করবেন। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আমরা অত্যন্ত আশাবাদী দ্রুত নির্বাচন যখন আপনার অনুষ্ঠিত হবে, সেখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সাফল্য লাভ করবেন। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষ বলছেন, যুগে যুগে যারাই ইনসাফের কথা বলতেন তাদেরকেই শহীদ হাদির ভাগ্য বরণ করতে হয়েছে। যারা সৎ এবং সততার পক্ষে, তাদের সকল মানুষের জন্য তার জন্য দোয়া করা দরকার। তার এই যে আদর্শ, এই আদর্শকে ধারণ করা দরকার এবং দেশ পরিবর্তনের জন্য তার যে আবেগ, এই আবেগকে আমাদের সকলেরই ধারণ করা দরকার। যদি এরকম কোনো ঘটনার পরে কাউকে যদি শাস্তি দেওয়া হতো যথাযথভাবে, তাহলে কিন্তু নতুন করে আমরা এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেতাম না। আমার ছেলেকে নিয়ে আসছি এখানে, আসলে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের যত সমস্যা, আমরা আমাদের আসলে হাদির যে জন্য প্রতিবাদ করে গেছি, আমাদের প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দিতে হবে এবং আমাদের সবার অন্তরে ধারণ করতে হবে। ওসমান হাদি আমাদের শহীদ জিয়াও এই দেশকে ভালোবাসতো, দেশের মানুষকে ভালোবাসতো। ওসমান হাদিরও ওস্তাদ ছিলেন এবং উনি ফলো করতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। ওসমান হাদি যুগে যুগে তৈরি হবে, কিন্তু ওসমান হাদির মতো হবে না। ওসমান হাদিকে হারিয়ে আমরা অনেক মিস করেছি। বাংলাদেশের একটা অফুরন্ত শক্তি ছিল। ভারতীয় আধিপত্য বিস্তারের কারণে এই ইসলামের ইতিহাসগুলা এখানে সামনে আনা হয় নাই। তো শরীফ ওসমান হাদি এই ইনসাফের যে লড়াই, ইনসাফের যে কাজ করেছেন, এটি বাংলাদেশের মানুষকে কম সময়ের ভিতরে তিনি বুঝিয়েছেন। জিয়া উদ্যানে গিয়েছিলাম, আমি এখন হাদিবাইর এখানেও এসেছি। আমি হাদিবাইর একজন খুবই ভক্ত। এ সময় শাহবাগ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি অনেক বিজিবি সদস্য মোতায়েন ছিল সমাধি প্রাঙ্গণ সহ পুরো ক্যাম্পাসে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আরাফাত রহমান কোকোর মৃত্যুর 10 বছর পর বনানীতে তার কবরের পাশে বড় ভাই তারেক রহমান জিয়ারত করেছেন শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও। শ্রদ্ধা জানান পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের প্রতিও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10:30টার পর বের হন সাদা একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোতে। দিনের প্রথম গন্তব্য শহীদ ওসমান হাদির সমাধি। দলের পক্ষ থেকে এদিন রাস্তার দুপারে দাঁড়াতে নিরুৎসাহিত করা হলেও তারেক রহমানকে এক নজর দেখতে ছুটে আসেন অনেকে। ফলে জনতার স্রোত ঠেলে শাহবাগে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। নেতাকর্মীদের ভিড় ঠেলেই পৌঁছাতে হয় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে। এনআইডি সংক্রান্ত কাজ শেষে ধানমন্ডিতে যাওয়ার কথা থাকলেও 1:21 বনানী কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহর। দুপুর 1:52 বনানী কবরস্থানে পৌঁছান তারেক রহমান। ছোট ভাই আরাফাত রহমান কোকুর মৃত্যুর পর প্রথমবারের মতো তার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন বড় ভাই। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর বনানীর সামরিক কবরস্থানে যান তারেক রহমান। সেখানে তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। পরে যান নির্মম পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের কবর জিয়ারতে। এরপর দুপুর 2:30টার দিকে গুলশানের 196 নম্বর বাসায় ফেরেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দিনব্যাপী কর্মসূচির ফাঁকে রাজধানীর ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে গুলশানের বাসভবন থেকে সড়ক পথে তিনি সেখানে পৌঁছান। দলীয় সূত্র জানিয়েছে বিকেল 4:30 নাগাদ তিনি গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসভবন থেকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহন ধানমন্ডির উদ্দেশ্যে যাত্রা করে। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর শ্বশুরবাড়িতে তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও
সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে গত 25 ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। রাজধানীর 300 ফিট এলাকায় ক্ষতিগ্রস্ত গাছের জায়গায় নতুন চারা রোপণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সবার আগে বাংলাদেশ ব্যানারে শনিবার সকালে 300 ফিট সড়কের দুপাশের ব্যানার ও ফেস্টুন সরানো সহ গাছ লাগানোর এই কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। ট্রাকে আনা বিভিন্ন গাছের চারা রোপণ করেন তারা। গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণসংবর্ধনাকে ঘিরে ক্ষতিগ্রস্ত গাছের জায়গায় চারা রোপণ করে ওই এলাকার পরিবেশের মান উন্নয়নে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়া বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে রাশেদ খান বিএনপির আদর্শ বাস্তবায়নের কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল জানান, ঝিনাইদহ 4 আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বিএনপিতে সদ্য যোগ দেয়া রাশেদ খান। স্থানীয় নেতাকর্মীদের রাশেদ খানের জন্য কাজ করার নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ তার ঋণ খেলাপির বিষয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সম্মেলনে তার ঋণ খেলাপির বিষয়টি স্পষ্ট করেন মান্না। বলেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। একই সাথে অভিযোগ করেন রাজনৈতিক অঙ্গন এখনও প্রভাবমুক্ত হয়নি। দলীয় শক্তি কাজে লাগিয়ে একদল এসব প্রচারণা চালাচ্ছে। তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা রবিবার আদালতের রায়ের উপর নির্ভর করছে। বগুড়ার একটি আসন থেকে মাহমুদুর রহমান মান্না নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এক্ষেত্রে তিনি বিএনপির সবুজ সংকেত পেয়েছেন। তবে ঋণ খেলাপির বিষয়টি সামনে আসায় তার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কোর্টে যান, বুঝবেন কোর্টে কাদের প্রভাব আছে। আমি আপনাদের বলেছি আমার এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্থানীয় থানা বিএনপি প্রেসিডেন্ট, যিনি প্রার্থী নিজেকে ঘোষণা করেছেন, বিভিন্ন রকম ক্যাম্পেইন করেছে। সেগুলো আপনাদের না জানার কথা না। যত অপপ্রচার এতগুলো দিয়েছে উনি করেছেন। ওনার 3-4টা কি বলে ইউটিউব চ্যানেল আছে, সেগুলো থেকে করেছেন। অনেকটা স্পষ্ট হয়তো হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। তীব্র শীত উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শেষ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে দিনভর শাহবাগে আন্দোলন চলায় বন্ধ থাকে মূল সড়ক। ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া মানুষ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা 24 ঘন্টার বেশি সময় ধরে নেতাকর্মীদের এই অবরোধ কর্মসূচি। তীব্র শীত উপেক্ষা করে গতকাল থেকে শাহবাগ ও এর আশপাশের এলাকায় অবরোধ কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ওসমান হাদিকে হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সরকার এটা ইচ্ছা করে করছে না, এটা যদি এই মুহূর্তে বলি তাহলে কি খুব বেশি ভুল বলা হবে? একেবারে দিনে দুপুরে একজন মানুষকে গুলি করে সন্ত্রাসী এখান থেকে বের হয়ে যায় এবং সেরকম একটা মানুষকে, এরকম একটা দুর্ধর্ষ খুনিকে বাংলাদেশ ধরতে পারে না। এর চেয়ে বড় ব্যর্থতা তো আসলে আর কোনো কিছু হতে পারে না। যেই সীমান্তের কথা বলা হচ্ছে যে ময়মনসিংহ সীমান্ত থেকে চলে গেছে, ময়মনসিংহে তো আপনার বিজিবি ছিল, অনেক ইন্টেলিজেন্স ছিল, তারা এটা আসলে ইচ্ছাকৃতভাবে ডিলে করছে।
তারা আসলে হয়তো বা এই জুলাই পরবর্তী এই যে আপনার ইয়াং জেনারেশনদের এখনো বুঝতে পারতেছে না যে তারা কি চাইতেছে। যদি না বুঝতে পারে তাহলে আসলে এর থেকে বড় ব্যর্থতা গভর্নমেন্টের আর কিছুই নাই। আমরা চাইতেছি যত দ্রুত সম্ভব ওকে গ্রেফতার করা হোক, ওকে জনসম্মুখে দরকার হয় ফাঁসি দেওয়া হোক, যাতে এরকম কাজ আর কেউ করার মতো দুঃসাহস না দেখাতে পারে। ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতারা। আমরা আপনাদেরকে জানাতে চাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথ ছেড়ে আমরা কোথাও যাব না। আমাদেরকে যদি 1 মাসও থাকতে হয় এই রাজপথে আমরা থাকবো, আমরা নড়ছি না। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে দিনভর যান চলাচল বন্ধ থাকে শাহবাগ ও এর আশপাশের এলাকায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া মানুষ। গেল 12ই ডিসেম্বর দুপুর 2:30টার কিছু পর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে গত 18ই ডিসেম্বর রাত 9:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় সরকারের কোনো অংশের জড়িত থাকার অভিযোগ সাংবাদিকদের। এই হামলাকে গণমাধ্যমের উপর আক্রমণ ও কালো দিন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, আগুন যারা লাগায় তারা অভিন্ন প্রতিপক্ষ। সম্প্রচার কমিশন অধ্যাদেশ 1.5 মাসের মধ্যে পাশের আশ্বাস দিয়েছেন তিনি। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর প্রতিপাদ্যে 6ষ্ঠ সম্প্রচার সম্মেলন করেছে সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সম্মেলনে সাংবাদিক নেতারা বলেন, প্রথম আলো, ডেইলি স্টারে পূর্ব ঘোষণা দিয়ে হামলা হয়েছে, সরকার তখন পদক্ষেপ নেয়নি। তারা তো আগেই ঘোষণা দিয়েছিল এগুলোকে ধ্বংস করা হবে। এই কারণে আমরা বলেছি সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা ঘটতে দিয়েছে। তাদেরকে তো এখনো গ্রেফতার করা হয়নি। তারা পাবলিক প্লেসে বলেছেন, সোশ্যাল মিডিয়াতে বলেছেন যেগুলো ধ্বংস করতে হবে, তারপরে ধ্বংস হয়েছে। তাহলে ওই অর্গানাইজড একটা শক্তি ওইখানে গিয়ে কাজ করেছে। ইতিমধ্যে গ্রেফতার যাদের করা হয়েছে তাদের মধ্যে পরিষ্কারভাবে রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া গিয়েছে। আমরা মার্চ মাসের 22 তারিখে আমাদের কমিশনের প্রতিবেদন সরকারের কাছে দিয়েছিলাম। সরকারের কাছে মানে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছিলাম। প্রধান উপদেষ্টা তখন আমাদেরকে বলেছিলেন যে এর মধ্যে থেকে আশু বাস্তবায়নযোগ্য যে হলো সেটার একটা আলাদা তালিকা করে দেন, তাহলে আমরা সেটা অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নেব। মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা করে তার কাছে দিয়ে এসেছিলাম। তিনি সেটা বাস্তবায়নের জন্য কয়েকবার নির্দেশ দিয়েছেন বলে শুনেছি, কিন্তু কিছুই হয়নি। গণমাধ্যমের ওপর হামলা কিছু মহল তাদের কুক্ষিগত স্বার্থের জন্য করে, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই যারা আগুনটা দিয়েছে তারা আমাদের আসলে কমন প্রতিপক্ষ। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন, আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন। আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না। সম্মেলনে সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশের কথা বলতে চাই। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্র শিবির কর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ ওমরপুরে কয়েকজন শিবির কর্মী আবু সুফিয়ান সিজুকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। এক পর্যায়ে তাকে মৃত ভেবে বেঁধে রাখা অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে সিজুর বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্র শিবির কর্মীরা। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে শিবিরের 2 কর্মীকে।
উত্তরের হিমেল বাতাসে দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পঞ্চগড়ের সাধারণ মানুষ। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। দিনে সূর্যের দেখা মিলছে না। সকাল 9টায় তেঁতুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে নাকাল জয়পুরহাটও। বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এদিকে শীত কুয়াশায় নষ্ট হতে শুরু করেছে বোরো ধানের চারা। এতে বোরো চাষে শঙ্কা দেখছেন কৃষকরা। কনকনে ঠান্ডায় জবুথবু নীলফামারীর জনজীবন। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিলছে অনেক দেরিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে মাঠঘাট সড়ক। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন একাব্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে আজ। প্রতিষ্ঠানের সভাপতি নৌবাহিনী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাহেল আক্তার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব, আব্দুল খায়ের ও দুলাল হোসেন সহ প্রাক্তন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলা ভিশন মিডিয়া উত্তর আমেরিকার হেড অফ ম্যানেজমেন্ট জিয়াউল হক জুয়েল। সবশেষে রাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব ঘটবে। দেশের সকল সংস্কৃতি দেশের মানুষ ফেরত পাবে। শনিবার বিকেলে নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বাংলাদেশ কোনো অপেক্ষার ফল নয়। এই দেশ অর্জিত হয়েছে লাখো শহীদের রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। এই সত্য অস্বীকার করার অধিকার কারণেই। যারা বলেন আজকের বাংলাদেশ পেতে 47 থেকে 24 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, তারা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কার্যত অস্বীকার করছে। তিনি আজ ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং শীতার্ত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাজধানীতে কম্বল বিতরণ করা হয়েছে। বাড্ডা থানার সাতারগুল এলাকায় প্রায় 2000 গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় বক্তারা বলেন, বিএনপি সব সময় দুঃসময়ে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে এবার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে চট্টগ্রামেও। বিকেলে মহানগরীর নিউ মার্কেট মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চের কর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছে ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাদি হত্যাকাণ্ডের 8 দিন পার হয়ে গেলেও খুনিদের গ্রেফতারে সরকারের কোনো তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বিচার নিশ্চিত না করে শহীদ হাদির সহযোদ্ধারা ঘরে ফিরে যাবে না বলেও সাফ জানিয়ে দেন। এদিকে রাজশাহীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীর তালাইমারি মোড়ে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। অন্যদিকে একই দাবিতে তালাইমারি মোড়ের সড়কের একপাশে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে হয়ে গেল জুম টাচ ওয়ার্ল্ড ভিশনারি অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠান। প্রতিষ্ঠানের 15 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইভিএফসিআই এর পরিচালক ও কান্ট্রি হেড মোহাম্মদ আলী, চেয়ারম্যান ইমরানুল হক খান জন, ভাইস চেয়ারম্যান তানিয়া মোনালিসা খান, AHM শফিকুজ্জামান সহ অনেকে। সবশেষে জমকালো ফ্যাশন শোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। নেত্রকোনায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর দিনব্যাপী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালার আয়োজন করে। এতে জানানো হয়, নেত্রকোনা সহ দেশের 56 জেলায় 113টি সরকারি মৎস্য খামারের উন্নয়ন করা হচ্ছে। কর্মশালায় নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুরের মৎস্য কর্মকর্তা, খামারি, জেলে, হ্যাচারি মালিক, মাছের খাদ্য ব্যবসায়ী সহ মাছ চাষিরা অংশ নেন।
বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেইলি ও বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্টেশনারির জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ঢাকা শেরাটন হোটেলে বিয়ন্ড দ্য অর্ডিনারি বিয়ন্ড দ্য বাউন্ডারি শীর্ষক থিমে হয় এই লঞ্চিং প্রোগ্রামটি। অনুষ্ঠানে ডেইলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর মার্স এবং এসিআই এর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দৌলার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়িক অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এই যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডেইলি স্টেশনারি পণ্যসমূহ এসিআই এর শক্তিশালী বিপণন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাজারে আরও সহজলভ্য হবে। অনুষ্ঠানে বক্তারা জানান, এই অংশীদারিত্ব স্টেশনারি ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এবং সৃজনশীলতা ও দক্ষতার সীমা ছাড়িয়ে যেতে ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে। শনিবার রাজধানীর ইউআইইউ ক্যাম্পাসে হয়ে গেল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতির পক্ষে তার প্রতিনিধি হিসেবে বুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের আরবানা চ্যাম্পিয়ন ইলিনয় ও গ্রেঞ্জার ডিস্টিংগুইশড চেয়ার ইন ইঞ্জিনিয়ারিং প্রফেসর ডক্টর এম তাহের এ সাইফ। সমাবর্তনে বক্তব্য রাখেন ইউআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। সমাবর্তনে 1736 জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 4 শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। নারায়ণগঞ্জের চাষারায় উদ্বোধন হলো স্কিন কেয়ার ও কসমেটিক্স চেইন বিউটোলজির নতুন শাখা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারার আল জয়নাল ট্রেড সেন্টারে শাখাটির উদ্বোধন করেন শাহিদাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিম ইব্রাহিম সিফাত। এ সময় উপস্থিত ছিলেন বিউটোলজির ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড অরাভিয়ার সিও আফনান পরমা। আয়োজনে গ্রাহকদের জন্য ছিল বছরের শেষ ধামাকা অফার। উদ্বোধনী দিনে প্রথম 500 গ্রাহককে উপহার প্রদান এবং স্টোরের সকল স্কিন কেয়ার ও বিউটি পণ্যের সর্বোচ্চ 60% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী হয়েছে সাভারে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার মডেল কলেজে দিনভর কলেজের সাবেক শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা, সঙ্গীত আয়োজন সহ নানা উৎসব আনন্দে মেতে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব আর উদ্বোধন করেন কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা। মিলন মেলার এই আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসাইন। পুনর্মিলনী উপলক্ষে প্রতিষ্ঠানটিকে সাজানো হয় বর্ণিল সাজে। মিলন মেলা আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বাংলা ভিশন টিভি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। যাওয়ার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। ইসিতে সশরীরে তারেক রহমানের এনআইডি নিবন্ধনের কাজ শেষ। ভোটার হবেন ঢাকা 17 আসনে, গুলশানের 19 নম্বর ওয়ার্ডে। নির্বাচন নিয়ে আর শঙ্কা দেখছেন না মির্জা ফখরুল। শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, শ্রদ্ধা কবি নজরুলের মাজারেও। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতারণার শিকার বলে দাবি মাহমুদুর রহমান মান্নান। ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।